প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর সপ্তম পর্বে পৃষ্ঠা 151 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত ষষ্ঠ পর্বে 151 পৃষ্ঠার জোড়ায় কাজ এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 151 পৃষ্ঠার দলগত কাজ বা প্রজেক্ট হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমরা গত ক্লাস পর্যন্ত যে গাছে না উঠেও আমরা কোনো গাছ, কোনো একটা দালান, কোনো খুঁটি, এদের উচ্চতা আমরা কিন্তু পরিমাপ করতে পারি। তাই গণিত শিক্ষক এবার রিনা, অবি ও মিতাকে বললেন, এখন গাছে না উঠেও গাছের উচ্চতা মাপার প্রয়োজনীয় জ্ঞান তোমরা অর্জন করেছো। এসো এবার ক্লাসের সকল শিক্ষার্থী মিলে নিচের কাজটি করো। এবার সকল শিক্ষার্থীদেরকে এই কাজটি করতে বলেছেন তিনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও এই কাজটি সবাই দলে ভাগ হয়ে করবে। চলো এবার আমরা কাজটি শুরু করি। শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হবে। তাহলে শ্রেণীর যতজন শিক্ষার্থী আছে তারা কয়েকটি দলে বিভক্ত হবে। প্রত্যেক দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি বা সোজা গাছের ঢাল নিবে। প্রত্যেকটি দল একটি বিভিন্ন দৈর্ঘ্যের, একই মাপের না বা একই দৈর্ঘ্যের না, বিভিন্ন দৈর্ঘ্যের একটা সোজা কাঠি বা ঢাল নিবে এবং এর দৈর্ঘ্য মেপে নিবে। এর দৈর্ঘ্য কতটুকু সেটা অবশ্যই মেপে খাতায় লিখে রাখবে। যখন সূর্য হেলানো অবস্থায় থাকে তখন প্রত্যেক দল একটি গাছের পাশে যাবে। প্রত্যেকটি দল কি করবে? একটা গাছের পাশে যাবে। এরপর কাঠি বা ডালটিকে উলম্বভাবে ভূমিতে স্থাপন করে এর ছায়ার দৈর্ঘ্য মেপে নিবে। এবার প্রত্যেকটি দল কি করবে? একটা গাছের কাছে যাবে এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আকাশে সূর্য অবশ্যই হেলানো অবস্থায় থাকতে হবে। অর্থাৎ হেলানো অবস্থায় থাকলে ছায়া পড়ে। হেলানো অবস্থায় থাকলে কি হয়? ছায়া পড়ে। তাহলে মনে করো, দেখো এখানে একটা যে কুটি নিয়েছে বা একটা গাছ, সোজা গাছ নিয়েছে, সেই গাছটা এভাবে যে উলম্বভাবে সোজাভাবে আর কি দাঁড়ানো অবস্থায় রাখা হয়েছে। কার সাথে? ভূমির সাথে। ভূমির সাথে এটাকে যে লম্বভাবে বা উলম্বভাবে স্থাপন করা হয়েছে এবং এটার ছায়া পড়েছে। এটার ছায়া পড়েছে এতটুকু পর্যন্ত। এটার ছায়া কতটুকু পড়েছে? এতটুকু পর্যন্ত এর ছায়া পড়েছে। ঠিক একইভাবে এই যে এখানে গাছ আছে, এই গাছটার মতো করে যে এই গাছটা আছে, এদিকে সূর্য আছে, এদিকে সূর্য আছে, সেজন্য কি হয়েছে? এখানে ছায়া পড়েছে, এতটুকু পর্যন্ত ছায়া পড়েছে। ঠিক একইভাবে এই যে গাছটি দাঁড় করানো হয়েছে, শিক্ষার্থীরা যে গাছটি দাঁড় করিয়েছে সেটার এদিকে অবশ্যই সূর্য হেলানো অবস্থায় রয়েছে। ঠিক আছে, সূর্য এখানে হেলানো অবস্থায় রয়েছে। এদিকে সূর্য আছে বলে এদিকে কি পড়েছে? এই গাছটির ছায়া পড়েছে। তাহলে শুরুতে তো আমরা এই যে গাছ যেটা নিছি বা যে কাঠিটা নিছি, সেই কাঠিটা তো আমরা কি দৈর্ঘ্য মেপে রাখছি আগে থেকে। এবার আমরা কি করব? সেই কাঠিটার যে ছায়া পড়েছে সেই ছায়াটিও এখন কি করব? মেপে রাখবো। একই সাথে যে গাছটির দৈর্ঘ্য আমরা মাপবো, মনে করো আমরা এই গাছটির দৈর্ঘ্য মাপবো। এই গাছটির দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে বলা হচ্ছে কি, দেখো একই সময়ে গাছের ছায়ার দৈর্ঘ্য মেপে নিব। যে গাছটির যে আমরা দৈর্ঘ্য মাপবো সেই গাছটির ছায়াটাও এখান থেকে গোড়া থেকে এখান পর্যন্ত মেপে রাখবো যে কতটুকু হয়েছে। তাহলে আমরা কিন্তু একসাথে দুটা জিনিসের কাজ করব। কি কি কাজ করব প্রিয় শিক্ষার্থীরা? প্রথমে আমরা যে কুটিটা নিয়েছি সেই কুটিটা মেপে নেব। সেই কুটিটা মেপে নিয়ে তার দৈর্ঘ্যটা আমরা খাতায় লিখে রাখবো। এরপর কুটিটাকে আমরা সূর্যের হেলানো অবস্থায় যখন আছে সেই অবস্থায় বাইরে নিয়ে গিয়ে অবশ্যই কুটিটাকে সোজা করে ভূমির সাথে দাঁড় করিয়ে দেব, মানে লম্বভাবে দাঁড় করিয়ে দেব। দাঁড় করিয়ে দেওয়ার পর
তখন এই এই খুঁটিটার একটা কি পড়বে, ছায়া পড়বে। সেই ছায়ার দৈর্ঘ্যটা অর্থাৎ এই যে গাছটি গোড়া থেকে এই ছায়া পর্যন্ত, হ্যাঁ, সর্বশেষ জায়গা পর্যন্ত আমরা এই ছায়াটা মেপে নিব। এই ছায়াটা মেপে নেওয়ার পর এটা হচ্ছে যে আমাদের স্থাপনকৃত যে কুটির ছায়া এবং কুটির দৈর্ঘ্য। এবার আমরা যে গাছটির ছায়া মানে উচ্চতা মাপবো, সেই গাছটির ছায়াও কিন্তু আমরা একই সাথে মেপে রাখবো, একই সাথে কি করব, মেপে নিব। এবার কি করতে হবে সেটা দেখো প্রিয় শিক্ষার্থীরা। এবার বলতেছে, এবার উপরের ছবির মতো খাতায় এ বি সি একটা ত্রিভুজ আঁকো। এই যে এ বি সি একটা ত্রিভুজ খাতার মধ্যে আঁকো, যেন এসি এবং এ বি অনুপাত তোমাদের কাঠির দৈর্ঘ্য এবং কাঠির ছায়ার দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। তাহলে তোমরা কি করবা, এখানে যে এবিসি যে ত্রিভুজটা আঁকবে সেটার যে এখানে লম্বটা আছে আর কি, বা অর্থাৎ কাঠির দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যটা এখান থেকে যেটা মেপেছো সেটা এখানে বসাতে হবে, এবং ছায়া অর্থাৎ কাঠির যে ছায়ার দৈর্ঘ্য, সেই ছায়ার দৈর্ঘ্যটাও কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ অনুপাতটা কেমন হবে, এসি বাই এবি। এসি মানে কি, কাঠির দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটা লম্ব, আর এবি মানে কি, কাঠির ছায়ার দৈর্ঘ্য এটা, অর্থাৎ কাঠির ছায়ার দৈর্ঘ্য মানে হচ্ছে যে ভূমি। অর্থাৎ এই ত্রিভুজটা হিসাব করলে যে এসি হচ্ছে যে কি লম্ব, আর এখানে এবি হচ্ছে যে ভূমি। অর্থাৎ প্রথমে আমরা আমাদের যে কুটিটা স্থাপন করেছি, আমরা যে কুটিটা নিয়েছি সেই কুটিটার মাধ্যমে, যে কুটিটার দৈর্ঘ্য এবং কুটিটার ছায়ার দৈর্ঘ্যের মাধ্যমে আমরা একটা অনুপাত বের করব। হ্যাঁ, আমরা একটা অনুপাত বের করব। আমরা যে অনুপাতটি বের করব সেটাতে কি কি থাকবে, সেটাতে লম্ব বাই ভূমি থাকবে, অর্থাৎ লঘু থাকবে। হ্যাঁ, লঘু মানে কি, টেন। লঘু মানে কি, টেন। এটা সবাই তোমরা নিশ্চয় জানো, এতদিন যে ক্লাসগুলো করিয়েছি সেখানে আমি অসংখ্যবার এগুলো শিখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে লঘু থাকবে, অর্থাৎ যে লম্ব বাই ভূমি থাকবে। হ্যাঁ, অর্থাৎ কাঠির দৈর্ঘ্য বাই কাঠির ছায়ার দৈর্ঘ্য থাকবে, অর্থাৎ যে কাঠিটা আমরা নিয়েছি সেটার দৈর্ঘ্য এবং সেই কাঠির ছায়ার দৈর্ঘ্য থাকবে। ধরো এই যে এখানে যে কোণটার কথা বলা হচ্ছে, যে কোণ এ বি সি, কোণ এ বি সি সমান থিটা, অর্থাৎ তেটা। এই যে এ বি সি অর্থাৎ বি কোণটাকে তেটা ধরা হয়েছে, কারণ এই কোণটা হচ্ছে যে যে ভূমির সাথে লাগানো। হ্যাঁ, তাহলে টেন তেটা ইকুয়াল টু এসি বাই এবি, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ কাঠির দৈর্ঘ্য বাই কাঠির ছায়ার দৈর্ঘ্য। তাহলে এবার কি করবা, এখানে তোমার কাঠির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে ট্যান তেটা এর মান নির্ণয় করো। এখানে তুমি যে কাঠিটা নিয়েছো সেই কাঠিটার দৈর্ঘ্য এবং সেই কাঠিটার ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে তুমি ট্যান তেটা এর মান নির্ণয় করো এবং খাতায় লিখে রাখো। এবার ট্যান তেটা এর মানটা তুমি তোমার খাতায় লিখে রাখো। তুমি তোমার মানটা তো লিখে রাখলা, এবার চলো আরো সামনের দিকে আগাই। এবার তুমি যে গাছটি মাপবে বা গাছের উচ্চতাটা পরিমাপ করবে সেটার কাছাকাছি যাও। ধরো সেই গাছের উচ্চতা এইচ, অর্থাৎ যে গাছের উচ্চতা তুমি পরিমাপ করবে সেই গাছের উচ্চতা কি, এইচ ধরে নিয়েছ। যেহেতু গাছের ছায়া গাছের শীর্ষবিন্দু এবং গাছের ছায়ার প্রান্তবিন্দুর সংযোজক রেখার সাথে টিটা বা তেটা কোণ তৈরি করে, সুতরাং ট্যান তেটা ইকুয়াল টু এইচ বাই গাছের ছায়ার দৈর্ঘ্য। এবার তুমি যে গাছটা পরিমাপ করবে সেই গাছটার উচ্চতাকে তুমি ধরে নিয়েছো এইচ, আর যে ছায়া ওই গাছের যে ছায়ার দৈর্ঘ্য তুমি মেপে রেখেছো, হ্যাঁ, সেই মাপানো যে দৈর্ঘ্য বা ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে যে কি, ওই গাছের বা ওখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে ওই গাছের ছায়াটা হচ্ছে যে ওই সমকোণী ত্রিভুজের ভূমি, ওই সমকোণী ত্রিভুজের ভূমি, আর এইচটা হচ্ছে যে গাছের উচ্চতা অর্থাৎ লম্ব। তাহলে ট্যান তেটা মানে কি, লম্ব বাই ভূমি, লঘু, লম্ব বাই ভূমি অর্থাৎ লঘু। অর্থাৎ এইচ ইকুয়াল টু, আমরা যখন এইচটা নির্ণয় করব তাহলে এটা কোণায় কোণায় গুণ করে দেবো আর গুণন করে দেবো, এইচ ইকুয়াল টু ট্যান তেটা বাই গাছের ছায়ার দৈর্ঘ্য। এবার ট্যান তেটা গুণ গাছের ছায়ার দৈর্ঘ্য, তাহলে ট্যান তেটার মানটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করে রেখেছো, তুমি কিন্তু নির্ণয় করে কি রেখেছো।
এবং যে গাছটি তুমি উচ্চতা পরিমাপ করবে, হ্যাঁ, বড় গাছটা, সেই বড় গাছটার ছায়ার দৈর্ঘ্য কিন্তু তুমি এখানে মেপে রেখেছো। সেজন্য বলা হচ্ছে যে উপরে তোমার নির্ণয় করা ট্যান থেটা এর মান এবং গাছের ছায়ার দৈর্ঘ্য বসিয়ে এইচ এর মান নির্ণয় করো, অর্থাৎ যে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই যে তোমরা কিভাবে নির্ণয় করবে সেটার ধাপগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে তোমরা এটা নির্ণয় করে নিয়েছো। এবার কি বলতেছে দেখো, তোমরা যে যে সকল দল একই গাছের ছায়া মেপেছো, ওই সকল দলের এইচ এর মান সমান বা কাছাকাছি হবে। অর্থাৎ তোমরা যারা ওই একই গাছ, যে গাছটার উচ্চতা তোমরা মাপবে, সেই গাছের কাছে গেছো, হ্যাঁ, তাদের এইচ এর মান কি হবে, সমান বা কাছাকাছি হবে। কোন দলের এইচ এর মান অন্য দলগুলোর মানের সমান বা কাছাকাছি না হলে বুঝতে হবে ওই দলের কাজে ত্রুটি রয়েছে। অর্থাৎ যে কোন দলের যে এইচ এর মান যদি সকলের কাছাকাছি না যায়, সকলে যারা মান বের করেছে বা নির্ণয় করেছে তাদের মানের কাছাকাছি না যায়, তাহলে মনে করতে হবে কি ওই দলের কাজের মধ্যে ত্রুটি রয়েছে। ওই দলটিকে আবার কাজটি করে দেখতে হবে। এবার কি করতে হবে, ওই দলটিকে আবার কাজটি করে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসের শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন দল করে তাদেরকে যে একটা কাজ করিয়েছি, সেই কাজটা তোমাদের জন্য আমি এখন উপস্থাপন করতেছি। আমি আমার শিক্ষার্থীদেরকে মোট 5টি দলে ভাগ করেছি। মোট কয়টি দলে ভাগ করেছি? 5টি দলে ভাগ করেছি। তাদের দিয়ে যে কাজটি করিয়েছি সেই কাজটি তোমাদেরকে দেখাচ্ছি। কাঠির দৈর্ঘ্য ও এর ছায়ার দৈর্ঘ্য হতে ট্যান থেটা ইকুয়াল টু কাঠির দৈর্ঘ্য বাই কাঠির ছায়ার দৈর্ঘ্য। অর্থাৎ প্রথমে শিক্ষার্থীরা যে প্রত্যেক দলে যে কাঠিগুলো নিয়েছে সেই কাঠিগুলোর যে অনুপাতটা বের করেছি প্রথমে। সেটা কিভাবে বের করেছি সেই সূত্রটা এখানে দিয়েছি। এখান থেকে প্রাপ্ত মান ব্যবহার করে গাছের উচ্চতা বের করতে হবে। এখান থেকে মানটা প্রাপ্ত মান দিয়ে যে নতুন যে গাছটার উচ্চতা আমরা বের করব সেই গাছটির উচ্চতা বের করতে হবে। গাছের উচ্চতা এইচ হলে ট্যান থেটা ইকুয়াল টু এইচ বাই গাছের ছায়ার দৈর্ঘ্য। তাইলে এবার আমরা গাছের ছায়ার দৈর্ঘ্যের মাধ্যমে আমরা যদি গাছের উচ্চতা বের করার চেষ্টা করব, তাহলে এইচ সমান এটা কোনায় কোনায় গুণ করে দিলে ট্যান থেটা ইন্টু গাছের ছায়ার দৈর্ঘ্য। তাহলে এইচ অর্থাৎ নতুন যে গাছটির দৈর্ঘ্য আমরা মাপবো সেই গাছের উচ্চতার সূত্রটা হচ্ছে কি ট্যান থেটা ইন্টু গাছের ছায়ার দৈর্ঘ্য। কিভাবে পেয়েছি সেটা এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার দেখো দল এ, দল এ তাদের যে কাঠটা নিয়েছিল বা কাঠিটা নিয়েছিল সেই কাঠের দৈর্ঘ্য মিটার, অর্থাৎ এম দিয়ে সেটা নিয়েছিল 0.5 মিটার। কাঠের ছায়া, ওই কাঠটা যখন সূর্যের যে সূর্য আছে ওই অবস্থায় বসিয়েছিল, সূর্য কিন্তু তখন অবশ্যই হেলানো অবস্থায় ছিল, হ্যাঁ, ওই কাঠের ছায়ার দৈর্ঘ্য এম, সেটা ছিল 0.4 মিটার। এবার আমরা যে এটার মাধ্যমে ট্যান থেটার মানটা বের করেছি। কিভাবে? যে কাঠের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কাঠের ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ 0.7 ভাগ 0.4। দেখো 0.7 কে 0.4 দিয়ে ভাগ করলে পাই 1.75। এটাকে আমরা এখন ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে? এ বি বাই সি দিয়ে। এটা আমরা কিন্তু আগের ক্লাসে শিখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো সেটা ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে যে 1/4 1/4 1/4 কে আমরা যখন অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ সমস্ত ভেঙে লিখব, তখন লিখব কি 4/7 অথবা 7/4 এভাবে লিখব। ঠিক আছে? অর্থাৎ সমস্ত ভেঙে এভাবে আসবে। ঠিক আছে? এবার যে নতুন যে গাছ, অর্থাৎ যে গাছটা দৈর্ঘ্য আমরা বা মাপবো আর কি, যে গাছটার উচ্চতা আমরা মাপবো সেই গাছটার ছায়ার দৈর্ঘ্য আমরা মেপে দেখলাম 1.6। এবার কি করব, এই থেটার মান পেয়েছি কত? 7/4। হ্যাঁ, 7/4 কে গাছের ছায়ার দৈর্ঘ্য যেটা পেয়েছি এই যে 1.6 এটা দিয়ে গুণ করব। তাহলে আমরা থেটার মান পেয়েছি কত? ট্যান থেটার মান যে 7/4 সেটা এখানে আছে, সেটা এখানে
আছে। এরপর এটাকে আমরা গুণ করব, সেই মানটাকে আমরা গুণ করব, কত দিয়ে গুণ করব? 1.6 দিয়ে। দেখো ইনটু ইনটু দিলাম 1.6 ইকুয়াল, দেখো 2.8 আসছে। 2 পয়েন্ট কত আসছে প্রিয় শিক্ষার্থী? দেখো 2.8 আসছে, সেটা আমরা এখানে লিখেছি 2.8। তাহলে আমরা প্রথম দল যে গাছটি মেপেছে সেটার দৈর্ঘ্য এসেছে 2.8 মিটার। আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। এবার বি দল, বি দলের যে কাঠটা নিয়েছিল সেই কাঠের দৈর্ঘ্যটা ছিল 1.4, আর কাঠের যে ছায়া মেপে তারা পেয়েছিল 0.8। এবার সেটার tan থেটার মান বের করে তারা পেয়েছে 7/4, আগেরটার মতোই। এবার 7/4 কে ঠিক 1.6 দিয়ে গুণ করলে তারাও পেয়েছে 2.8 মিটার গাছটির উচ্চতা, অর্থাৎ যে গাছটার উচ্চতা তারা মাপতেছে সেই গাছটির উচ্চতা তারা পেয়েছে 2.8 মিটার। চলো এবার আমরা সি দলেরটা দেখি। এবার দেখো সি দল, সি দল যে কাঠটা নিয়েছিল সেই কাঠটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার, আর ওই কাঠের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে যে 1/4। এটার আমরা tan থেটার অনুপাতটা বের করব। সেটা কি করব, যে 2.5 কে 1.4 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে লিখলাম 2.5 ডিভিশন 1.4, ঠিক আছে। এবার আমরা কত পেয়েছি দেখো, ইকুয়াল দিলাম যে 1.78571428 এটাকে আমরা এবার ভগ্নাংশে নিয়ে যাব, a b বাই c দেব। দেখো ভগ্নাংশটা পেয়ে গেছে আমরা 1/14 1/14 ঠিক আছে। তিনটা থাকলে প্রথমটা সমস্ত, আর এটা হচ্ছে যে মাঝখানেরটা হচ্ছে যে লব, আর এদিকেরটা হচ্ছে যে হর। তাহলে 1/14 সেটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ সমস্ত ভেঙে ফেলি, তখন আমরা পাবো যে 14/25, 14/25। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা এখানে আমরা 14/25 লিখেছি। এবার সি দল যে গাছটির দৈর্ঘ্য মাপবে, অর্থাৎ যে গাছটির উচ্চতা পরিমাপ করবে, সেটা ছায়া পেয়েছে 1.6। হ্যাঁ, সে সে কি করবে এবার, যে এখানে যে tan থেটার যে মান আছে সেই মানকে 1.6 দিয়ে গুণ করবে। এবার এখানে আমরা যে tan থেটার মানটা এখানে আছে আমাদের, সেটাকে কি করবে এবার, ইনটু যে 1.6 দিয়ে গুণ করব। 1.6 ইকুয়াল টু, দেখো এখানে দৈর্ঘ্যটা আসছে বা উচ্চতাটা আসছে 2.857142857 পর্যন্ত আসছে। এবার আমরা এটা এখানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখতে পারি, তখন আমরা লিখতে পারি যে 2.86, কারণ এই 5 এর পরে যে 7 আছে সেজন্য এটার সাথে 1 যোগ করে আমরা লিখতে পারবো 2.86 মিটার। সেটা আমরা লিখেছি দেখো 2.86 মিটার। এবার আমরা ডি দলের কাজটি দেখব। এবার দেখো ডি দল তাদের কাঠের দৈর্ঘ্য নিয়েছে 1.1 মিটার, আর ওই কাঠের ছায়া পেয়েছে মেপে তারা 0.6 মিটার, এবং এটার tan থেটার মান বের করেছে, অর্থাৎ 1.1 কে 0.6 দিয়ে ভাগ করে পেয়েছে তারা যে 11/6। দেখো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে 1.1 ডিভিশন 0.6 আমরা পেয়েছি 1.83333 এভাবে। এবার আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে যাব, a b বাই c প্রেস করব। দেখো এখানে আসছে 1/6/5। 1/6/5 মানে কি, অর্থাৎ এটাকে যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তখন পাবো 6/11, অর্থাৎ 11/6। এখানে দেখো 11/6 পাওয়া গেছে। এবার তারা যে গাছটির উচ্চতা মাপবে সেটা ছায়া পেয়েছে দেখো 1.5 মিটার। হ্যাঁ, এবার এই 1.5 মিটার দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এই মানটা কিন্তু আমাদের এখানে আছে, সেটাকে আমরা কি করব, এবার 1.5 দিয়ে গুণ করব। তাহলে ইন্টু 1.5 ইকুয়াল, দেখো 2.75 মিটার আসছে, 2.75 মিটার আসছে। সেটা আমি এখানে লিখেছি, বা শিক্ষার্থীরা লিখেছে যে ডি দলের শিক্ষার্থীরা লিখেছে 2.75 মিটার। এবার ই দল, ই দল তাদের যে কাঠিটা নিয়েছে সেটা হচ্ছে 0.3 মিটার, আর ওই কাঠির ছায়া পেয়েছে 0.2 মিটার, আর এটাকে tan থেটার মাধ্যমে প্রকাশ করে পেয়েছে 3/2। এরপরে যে গাছটির ছায়া তারা মাপবে সেই গাছটির ছায়া মেপে পেয়েছে তারা 1.4। এটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারা যে
ছায়াটা পেয়েছে সেটা কিন্তু তুলনামূলকভাবে অন্যদের তুলনায় সবচেয়ে কম। তখন যে দেখা যাচ্ছে কি 3/2 কে যখন 1.4 দিয়ে গুণ করতেছে, তখন তারা ওই গাছটির উচ্চতা পেয়েছে 2.1, যে উচ্চতাটি কিন্তু অন্যদের তুলনায় অনেক কম, ওদের কাছাকাছি কিন্তু যায় নাই। সেজন্য এটার একটা সিদ্ধান্ত দিয়েছি। সিদ্ধান্তটা কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সিদ্ধান্তটা হলো যে দল এ বি সি ডি এর মান কাছাকাছি, কিন্তু দল ই এর মান বাকি 4টি দলের কাছাকাছি নয়। বাকি যে 4টা দল আছে সে 4টা দলের কাছাকাছি কিন্তু যায়নি। তাই দল ই এর কাজে ত্রুটি রয়েছে, তাদের আবার কাজটি করে দেখাতে হবে। তাদেরকে কি করতে হবে? আবার কাজটি করে দেখাতে হবে। অর্থাৎ তাদের যে ভুল হয়েছে সেই ভুলটি থেকে তারা কি যে শিক্ষা নিবে। আশা করছি আজকের প্রজেক্টটা অর্থাৎ দলগত কাজটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের জন্য পুরো কাজটির সমাধান আমি আবার দেখাচ্ছি। আজকের কাজটি কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খুবই চমৎকার একটা কাজ। তোমরা এই কাজটি অবশ্যই তোমরা নিজেরা করে দেখবা। তাহলে আমরা বুঝতে পারলাম সূর্যের আলো ব্যবহার করে এবং কোন একটা কাঠি ব্যবহার করে আমরা কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে গাছে না উঠেও কিন্তু আমরা যে কোনো গাছের উচ্চতা পরিমাপ করতে পারি। শুধু গাছ নয়, আমরা যে কোনো মানে উঁচু দালান, হ্যাঁ দালানও কিন্তু পরিমাপ করতে পারবো, বা যে কোনো টাওয়ারও কিন্তু পরিমাপ করতে পারবো। এবং উঁচু উঁচু লম্বা তাল গাছ, সুপারি গাছ, এগুলো অনেক উঁচু হয়, সেই গাছগুলো কিন্তু আমরা অতি সহজে পরিমাপ করতে পারবো। আশা করছি এই কাজটি তোমাদের কাছে অনেক চমৎকার লেগেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা জানবো 7 নাম্বার উন্নতি ও অবনতি কোণ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা যে চিত্র দেয়া আছে এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো এবং চিত্রের মধ্যে কি কি লেখাগুলো আছে সেই লেখাগুলো একটু পড়ার চেষ্টা করো। পাশের চিত্রে আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে। তাহলে একজন লোক এখানে দাঁড়িয়ে উনি এখান থেকে গাছের শীর্ষভাগ বা অগ্রভাগের দিকে তাকিয়ে আছে। ব্যক্তির দৃষ্টিরেখা অর্থাৎ এখান থেকে তিনি যতটুকু পর্যন্ত দেখতেছেন এই রেখা যে লাল চিহ্নিত রেখা এটার নাম হচ্ছে যে দৃষ্টিরেখা। চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা এবং গাছের মাঝ বরাবর উর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পাব। এখানে লোকটি যে জায়গায় দাঁড়িয়ে আছে গাছটি থেকে এই লোকটির পর্যন্ত এখানে একটা যে আনুভূমিক রেখা আছে। কি রেখা আছে? আনুভূমিক রেখা আছে। এবং উনি যে চোখ থেকে অর্থাৎ চোখ বরাবর এই রেখাটার মতো করে এখানে আরো একটি যে রেখা কল্পনা করা হয়েছে বা আঁকা হয়েছে। এখানে দেখো আরেকটি রেখা আঁকা হয়েছে যে গাছের একদম দেখো গাছের এখানে মাঝ বরাবর, গাছের মাঝ বরাবর অর্থাৎ যে ভূমির সাথে সেটা সমান্তরাল রেখা, হ্যাঁ অর্থাৎ সমান্তরাল আনুভূমিক রেখা, সমান্তরাল আনুভূমিক রেখা। এবার আমরা যদি গাছটির গোড়া থেকে একদম সমান মাঝখান দিয়ে এই গাছটির শীর্ষবিন্দু পর্যন্ত এখানে যদি একটা রেখা কল্পনা করি এটাকে বলা হয় উলম্ব রেখা। এটাকে কি বলা হয়? উলম্ব রেখা। তাই বলা হয়েছে এবং গাছের মাঝ বরাবর উর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পাবো। তখন আমরা এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, এই ক্ষেত্রে ভূ সমান্তরাল রেখা ও চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী কোণকে উন্নতি কোণ বলে। অর্থাৎ এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ সেই কোণটাকে বলা হবে কি? উন্নতি কোণ। এবং উন্নতি কোণ এবং কল্পিত ত্রিভুজটির যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারবো, যেটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা। এবং আমরা এতক্ষণ যা পরে একদম সংক্ষেপে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে কি? ভূমির সাথে, ভূমির সাথে, হ্যাঁ ভূমির সাথে কিন্তু উন্নতি কোণটা উৎপন্ন হয়েছে। উন্নতি কোণটা কোথায় উৎপন্ন হয়েছে? ভূমির সাথে।
সেজন্য বলা হয়েছে আনুভূমিক রেখা। এখানে কি বলা হয়েছে? আনুভূমিক রেখা। আর এখানে যেহেতু দুইটা রেখা আছে সেজন্য বলা হয়েছে কি সমান্তরাল আনুভূমিক রেখা। অর্থাৎ এই রেখা দুটির অন্তর কিন্তু সমান, অর্থাৎ এটার দূরত্ব সমান, এখান থেকে এখানে দূরত্ব অর্থাৎ প্রত্যেক জায়গার দূরত্ব সমান, সেজন্য বলা হয়েছে সমান্তরাল আনুভূমিক রেখা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দৃষ্টি রেখা আনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। অর্থাৎ যে দৃষ্টি রেখা সমান্তরাল আনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম উন্নতি কোণ মাটির উপর তৈরি হয়। উন্নতি কোণ কোথায় তৈরি হয়? মাটির সাথে বা মাটির উপর তৈরি হয়। এবার চলো আমরা অবনতি কোণ সম্পর্কে জানবো। চলো আরো সামনের দিকে আগাই। অবনতি কোণ সম্পর্কে জানার জন্য এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটার দিকে একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এবার নিচের আরেকটি চিত্র লক্ষ্য করি। একটি শিশু বাসার দোতলার বারান্দা থেকে নিচে একটি বস্তুর দিকে অর্থাৎ ফুটবলের দিকে তাকিয়ে আছে। আমরা সেটা ছবিতে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। শিশুটির দৃষ্টিরেখা ভূমির উপর কল্পিত রেখা। এই যে এটা হচ্ছে যে দৃষ্টিরেখা। এটা কি দৃষ্টিরেখা? এটা কোথায় পড়েছে? ভূমির উপর পড়েছে। এবং ভূমি থেকে শিশুটির চোখ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। যখন আমরা যদি এখান থেকে এই শিশুটির দৃষ্টি বরাবর যদি আমরা এখানে একটা ঊর্ধ্বরেখা কল্পনা করি, তখন এটা যদি ভূমির সাথে হয় তখন আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। তাহলে এই রেখাটি হচ্ছে কি এই শিশুটির দৃষ্টি রেখা। এটা কি দৃষ্টি রেখা, ঠিক আছে? আর ভূমি থেকে আমরা যে রেখাটি এখান থেকে শিশুটির দৃষ্টি পর্যন্ত কল্পনা করেছি সেটার নাম কি? এটার নাম হচ্ছে যে উলম্ব রেখা। উলম্ব রেখা, ঠিক আছে? এটা হচ্ছে কি উলম্ব রেখা। এবং নিচে এই যে রেখাটা আছে তার দৃষ্টি যেখানে পড়েছে সেখান পর্যন্ত, এখান থেকে এই তার দৃষ্টি পর্যন্ত এই যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে যে কি আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা, ঠিক আছে? এটার নাম কি আনুভূমিক রেখা। এবার এই পাশের অংশটা আমরা তো পেলাম। এবার সেই চোখ বরাবর এই রেখাটার মতো করে এদিকেও যদি আমরা একটা রেখা কল্পনা করি, সেখানেও কিন্তু আমরা একটা রেখা এই ভূমির মতো করে রেখা এখানে পেয়ে যাব। তখন এই রেখাটির নাম হবে আনুভূমিক সমান্তরাল রেখা। কি হবে? আনুভূমিক সমান্তরাল রেখা। অর্থাৎ আর এদিকে যদি আমরা এটা যোগ করে দিই এখানের সাথে, তখন এদিকেও আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা যে এখানে একটা রেখা কল্পনা করেছি এটা কি করেছি? যে কল্পনা করেছি। সেজন্য বলা হচ্ছে দেখো এই ক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা ও চোখের দৃষ্টিরেখার মধ্যবর্তী কোণকে অবনতি কোণ বলে। অর্থাৎ এই যে দৃষ্টিরেখা এবং কল্পিত যে আনুভূমিক সমান্তরাল রেখা এটার মধ্যে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটাকে বলা হয় অবনতি কোণ। এখানে প্রিয় শিক্ষার্থীরা বলা বাহুল্য এখানে যে কোণটা আছে সেই কোণটা এই কোণটার সমান, এই কোণটার সমান। কারণ কি? আমরা যদি এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল বাহু চিন্তা করি এবং এই যে দৃষ্টিরেখাটা যদি ছেদক হয়, এই বাহু দুটার মধ্যে যদি ছেদক হয়, এখানে ছেদকের যে বিপরীত পাশে যে দুটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণ এবং এই কোণ দুটিকে আমরা বলবো পরস্পর একান্তর কোণ। কি বলবো? পরস্পর একান্তর কোণ। এটা কিন্তু তোমরা সপ্তম শ্রেণীতে অনেক ভালো করে পড়ে আসছো প্রিয় শিক্ষার্থীরা। এবার কি বলছে দেখো, অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত ত্রিভুজটির কোণের মান বের করে এবং যে কোনো এক বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। কারণ এই ত্রিভুজটাকে যদি আমরা উল্টিয়ে যদি এটার সাথে অ্যাড করে দিই
হ্যাঁ, এটাকে কেটে নিয়ে যদি আমরা এটার সাথে বসাই দিই, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সমান হয়ে যাবে। পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। আশা করছি তোমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ কি সেটা বুঝতে পেরেছো। অবনতি কোণ কিন্তু ভূমির সাথে থাকে না। অবনতি কোণ ভূমির সাথে থাকে না। ভূমির সাথে যে সমান্তরাল রেখা কল্পনা করা হয় সেই কল্পনার মধ্যেই থাকে, সে কল্পনার মধ্যবর্তী স্থানে থাকে, অর্থাৎ কল্পিত আনুভূমিক সমান্তরাল রেখার মধ্যবর্তী স্থানে থাকে। অর্থাৎ ছেদক বা দৃষ্টি, এখানে যে দৃষ্টি রেখা বলেছি আমরা, এটা ছেদকও বলতে পারি। ছেদক বা দৃষ্টি রেখা, হ্যাঁ, যে কোনো একটা বললে হবে। আর আনুভূমিক রেখার সাথে কল্পিত যে রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী স্থানে অবনতি কোণ অবস্থান করে। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার আরো সামনের দিকে আগাই। 7.1 একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতি ও অবনতি কোণ। ধরো এবি একটি ভূ সমান্তরাল রেখা। এই রেখাটা হচ্ছে যে এবি, এখানে এ বি, এটা বি হবে। আমি লিখে দিলাম এ বি একটি ভূ সমান্তরাল রেখা। এ বি এর উপর ও একটি বিন্দু, এখানে এ বি এর উপর ও একটি বিন্দু। কোণ পি ও বি এবং কোণ বি ও কিউ দুটি কোণ অঙ্কন করা হলো। তাহলে একটা কোণের নাম কি? যে পি ও বি, আর একটা কোণের নাম হচ্ছে যে বি ও কিউ। এখানে দুইটা কোণ অঙ্কন করা হয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দুটা কোণ অঙ্কন করা হয়েছে যেন এ ও বি, পি ও কিউ একই উলম্ব তলে অবস্থান করে। এখানে পাঁচটা বিন্দু কিন্তু একই উলম্ব তলে অবস্থান করে। এখানে পি বিন্দুটি ভূ সমান্তরাল এবং এ বি রেখার উপর উপরের দিকে অবস্থিত। তাহলে আমরা যে পি বিন্দুটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি? এ বি যে রেখার উপরের দিকে অবস্থিত। সুতরাং এ বি রেখার ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটির উন্নতি কোণ পি ও বি। তাহলে পি বিন্দুটা হচ্ছে কি? এ বি রেখার উপর অবস্থিত। হ্যাঁ, এ বি রেখার উপর অবস্থিত যে ও বিন্দু আছে, ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে যেটা উপরের দিকে অবস্থিত, হ্যাঁ, সেটা হচ্ছে কি? পি ও বি, সেটা হচ্ছে যে উন্নতি কোণ। অর্থাৎ এটা হচ্ছে যে উন্নতি কোণ, যেটা এ বি এর উপরের দিকে অবস্থান করতেছে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে বি ও কিউ এটা কিন্তু নিচের দিকে অবস্থান করতেছে, তাহলে এটা হবে অবনতি কোণ। তাহলে আমরা বুঝলাম কি? যে এ বি রেখার উপরে থাকে উন্নতি কোণ আর এ বি রেখার নিচে থাকে অবনতি কোণ। এবার পরের পৃষ্ঠায় কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে বলা হচ্ছে আবার কিউ বিন্দুটি ভূ সমান্তরাল এ বি রেখার নিচের দিকে অবস্থিত। সুতরাং এ বি রেখার ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ কিউ ও বি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবনতি কোণ নিচের দিকে থাকে আর উন্নতি কোণ উপরের দিকে অবস্থান করে। আমরা অবনতি কোণকে কিভাবে উন্নতি কোণে কনভার্ট করতে পারি? যে একান্তর কোণের মাধ্যমে। কিসের মাধ্যমে? একান্তর কোণের মাধ্যমে। অর্থাৎ ভূমির সাথে একটা আনুভূমিক রেখা কল্পনা করে, ভূমির সমান্তরাল একটা আনুভূমিক রেখা কল্পনা করে আমরা কি করতে পারি? যে অবনতি কোণকে উন্নতি কোণে কনভার্ট করে নিতে পারি। আর একটু সামনের দিকে আগায় প্রিয় শিক্ষার্থীরা। 8 ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা। গণিত শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছ ত্রিকোণমিতিক জ্ঞান আমাদের কত কাজে লাগে। কোণ পরিমাপের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানে না গিয়েও দূরত্ব মাপা যায়। গণিতবিদদের এই আবিষ্কার ছিল একটি বিপ্লব। তাই আমরা এখানে ত্রিকোণমিতির জ্ঞান অর্জনে মনোযোগী হব। আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন সমস্যারও সমাধান করতে পারি। আশা করছি তোমরাও প্রিয় শিক্ষার্থীরা অনেক মনোযোগী হবে এবং মনোযোগ সহকারে এই যে ত্রিকোণমিতিক অনুপাত এগুলো যদি তোমরা খুব ভালোভাবে করো, তাহলে অনেক জটিল সমস্যার, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে অনেক জটিল সমস্যার সমাধানও তোমরা অনায়াসে করতে পারবে, আমি আশা করতেছি।
আরো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাসটি আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী ক্লাসে আমি দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এর অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।